সুষ্ঠু হচ্ছে, কতটা ভালো হচ্ছে, কতটা সৎ হচ্ছে এবং কতটা কায়েমি স্বার্থ থেকে হচ্ছে সেইটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে অনেক। সেই সব প্রশ্নের মধ্যে আক্রান্ত হচ্ছে গণমাধ্যম, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকেরাও। এইসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তো বটেই, তিনি বিশিষ্ট লেখকও বটে, ইতিহাসবিদ, বিশ্লেষক জনাব নুরুল কবির। তার বর্তমান যে পরিচয়, যিনি নিউ এজ, দৈনিক নিউ এজের সম্পাদক, সেটিও আসলে তার অন্যতম প্রধান পরিচয়। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কবির ভাই, আমি একটু দর্শকদেরও বলি যে কবির ভাই আমাদের শুধু অগ্রজয়ী নন, তিনি আমাদের অনেকেরই শিক্ষক। অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় আটকে গেলে আমরা কবির ভাই শরণাপন্ন হই। বিশেষ করে আমি কবির ভাই শরণাপন্ন নানা কারণে, নানা সময়, নানা রকমভাবেই হয়েছিলাম। বিগত সরকার আমলে যেটা 15 বছর ব্যাপী ছিল, সেই সময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, বিভিন্ন ধরনের হতাশার মধ্যেও পড়েছেন, ভয়ের মধ্যে পড়েছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি কবির ভাইকে গিয়ে বলছিলাম যে কবির ভাই, এটা কিরকম আমল যেখানে শেখ হাসিনাকে শুধু ভালো বলা হয় আর বাকি সবাই যেন খারাপ হইলেও তাদের কারো কোনো কষ্ট হয় না, শুধু শেখ হাসিনাকে খারাপ এরকম বলা যায় না। বলে যে না, শেখ হাসিনা ভালো, শুধু মন্ত্রী, আমলা, সামরিক বা বেসামরিক কর্মকর্তারা তারা শুধু খারাপ, তারা শেষ করছে। একই ধরনের প্রবণতা আমরা এখনো দেখতে পাই কিনা কবির ভাই? যে আমরা বলতেছি যে না, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, উমুক ব্যর্থ, সরকারের ভিতরে সরকার, কিন্তু যেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই জানেন না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসই আসলে সবচেয়ে ভালো। এটা কি আসলে সম্ভব? কবির ভাই, আমার একদমই মনে পড়ে আপনি আমাকে বলছিলেন যে দেখেন, মাথা যদি ঠিক থাকে তাহলে অন্য কিছুর খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যদি দোষ আমি মাথাকেই দিব। এখনকার পরিস্থিতিটা কি আলাদা একটু কবির ভাই? না, একদম না। হ্যাঁ, এখনো একই রকমের আছে, বাট রকমটার পরিবর্তন ঘটেছে। যেমন ধরুন, আমরা একটু ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিই। বাংলাদেশের মানুষ যে 15 বছরের কথা বলেছেন, একটা স্বৈরতান্ত্রিক লীগ সরকারের বিরুদ্ধে থেকে থেকে লড়াই করেছে। সেই লড়াইয়ের বিভিন্ন সময় উত্থান পতন ছিল, পতনের সময় আবার নিপীড়নের শিকার হয়েছে, এবং শেষ পর্যন্ত একটা শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছে। এদেরকে ফ্যাসিস্ট বলা হয়, ঠিক ফ্যাসিস্ট। আমি বলবো, যদি ফ্যাসিজমের নানান ধরন থাকে, হ্যাঁ, তার যে ইডিওলজি ছিল এটাকে জাতিবাদী এক ধরনের ফ্যাসিজম ছিল। তো এইটার বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা কিন্তু সবই একই রকমের চিন্তার মানুষ নন। তাদের এক এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এক এক ধরনের আদর্শিক প্রণোদনা ছিল। ফলে নানান ধরনের মানুষের কমন শত্রুতে পরিণত হয়েছিল লীগ সরকার, কারণ তার নিজেরা ছাড়া আর কাউকেই তারা তাদের রাজনৈতিক বুদ্ধিভিত্তিক তৎপরতা অ্যালাউ করতে তারা রাজি ছিল না। ফলে সবাই তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তার মধ্যে যোগ দিয়েছিলেন। তারপর মাত্র 3 সপ্তাহে 1500 মানুষের হত্যাকাণ্ড, প্রায় 20,000 মানুষের আপনার নানা ধরনের আহত হওয়া, তার মধ্যে একটা কয়েকশো 600-700 মতো মানুষের সারা জীবনের জন্য দৃষ্টি শক্তি হারিয়ে ফেলা, মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে যে নিপীড়নমূলক ব্যবস্থা চালু করেছিল। এবং আপনারা লক্ষ্য করবেন, কখনো কখনো মানুষ ভুলে যায়, এই গত আপনার শিক্ষার্থী গণ অভ্যুত্থানের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল নারীর অংশগ্রহণ। মানে যেই পরিমাণে নারীরা তার সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছিল, অতীতেও নারীরা নানাভাবে সংগ্রামের মধ্যে ছিলেন আমাদের দেশে, কিন্তু এইবার দারুণভাবে তারা অংশগ্রহণ করেছিলেন। এখন এইটার মধ্য দিয়ে 2 ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একটা হচ্ছে যার যার পুরনো যারা অঙ্গীকার, যেই যে রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার আছে, সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিসর, মুক্ত পরিসর তৈরি হয়েছে বলে সবাই মনে করেছে। অন্যদিকে যে সাধারণ মানুষরা একেবারে পার্টিজান রাজনীতির সঙ্গে যারা জড়িত নন, তাদের মধ্যে একটা সাধারণভাবে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাহলে যেটা প্রয়োজন ছিল, এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পলায়নের পর যেই সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এখন যে বা তখন থেকে যে একটা নাম দিয়ে চলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ওই রাজনৈতিক প্রজ্ঞা থাকবার কথা ছিল যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে এগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়ার পাশাপাশি এই যে সংস্কার কর্মসূচি এবং
নির্বাচন দিকে যেমন এগোতে হবে, তেমনি এগুলোর যার এই এত বড় অপরাধের জন্য তাদেরকে বিচারও করতে হবে। অর্থাৎ তিনটা, একটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এই দেশের মানুষ আপনি লক্ষ্য করুন, কখনই এমন সরকার প্রতিষ্ঠিত করে নাই যার একটা সরকার মানুষ করে নাই, নিজেরা জোর করে থেকেছে এরকম সরকার অতীতে ছিল যে তার টেনিউর কেউ জিজ্ঞাসা করে নাই। পৃথিবীতে কোনোদিনও কোনো সরকারের অনির্দিষ্টকালের টেনিউর থাকতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সরকার প্রতিষ্ঠিত হবার পর যাদের নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের দেশপ্রেম আমি প্রশ্ন করি না, কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আমার সেদিনও প্রশ্ন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এই যে আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে জড়ো করতে হয়, তার আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিতে হয়, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা এটা তাদের ছিল না। এটা অধ্যাপক ইউনূসেরও ছিল না এবং তার সঙ্গে যারা সহকর্মী আছেন তাদেরও ছিল না, অধিকাংশেরই। কাউকে কথা বাদ দিলে ছাত্র রাজনীতিতে যাদের এক ধরনের হাত পাকিয়েছিলেন তারা ছাড়া এই ছোট বড় নানান এনজিওর মধ্যে থেকে যারা দেশের সংস্কার সাধনের মধ্য দিয়ে কাজ করতে চেয়েছেন, তারা একটা গোটা রাষ্ট্রযন্ত্রের ব্যবহার রাজনৈতিক ভাবে কিভাবে করতে হয় তার উপলব্ধি আছে বলে আমার মনে হয় না। ফলে আজকে যে সমস্ত ফেইলিউর গুলি দেখছেন, মূলত তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতাহীনতা, তাদের যে রাজনৈতিক অঙ্গীকার, তার যে রাজনৈতিক দিক দর্শনের প্রয়োজনীয়তা পড়ে। রাষ্ট্র তো একটা পুরোপুরি রাজনৈতিক সংগঠন, এই সংগঠনকে কোন দিকে কিভাবে নিয়োজিত হয়, কিভাবে মতাদর্শিক উপাদানগুলোকে বাস্তবায়ন করতে হয়, সর্বোপরি এই অধিকাংশ মানুষ যারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের মেজরিটি মানুষের কি আকাঙ্ক্ষা, তার যে রাজনৈতিক রূপ দেওয়া এবং সেই রূপকে বাস্তবায়ন করবার চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের ছিল না। তারা এক ধরনের লুজ টাইপের, যে তরল, তাদের দেশের জন্য ভালোবাসা আছে আমি এখনো বিশ্বাস করি। আবার ক্ষমতাকে পেলে ক্ষমতাকে যে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হয়, এইটা যতক্ষণ না আপনি কাউকে ক্ষমতা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পরীক্ষাটা হয় না। এদের মধ্যে অনেকেই আছে ক্ষমতাকে অপব্যবহার করছেন, সেটাও আছে, সেটা ক্ষমতার একটা অন্তর্গত সমস্যা। এই কারণে ক্ষমতাকে আপনার জনসমাজের দিক থেকে, সংবাদ মাধ্যমের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে অপোজিশনাল একটা চাপের মধ্যে রাখতে হয়। সেইটা রাখবার চেষ্টা এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না, কারণ সবাই নির্বাচনের জন্য দিকে চেয়ে আছে। করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার মনে হচ্ছে কিনা যে ক্ষমতার অপব্যবহার উনি করছেন, উনি উনার নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বেশি সামনে রাখছেন? সেই স্বার্থের মানে আর্থিক স্বার্থ নাও হতে পারে, আপনি সেটা বলছেন, মানে হইতে পারে যে তার কাছে যেটা আদর্শ মনে হয়। জি, ওনার একটা বড় ভুল উনি শুরুতে করেছেন। আমরা জীবনে প্রত্যেকেই ছোট বড় ভুলের মধ্য দিয়ে আমাদের জীবনে গই অথবা পিছিয়ে যায়। ওনার এইটা স্বার্থবাদিতা আমি এখনো বলবো না, আমি বলবো যে একটা বিরাট ভুল তিনি করেছেন। এই যে ক্ষমতায় আসবার প্রায় সঙ্গে সঙ্গে গ্রামীণ সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠানের পক্ষে উনি যে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে যে তড়িৎ বেগে কাজগুলি করেছেন, এইটা উনি ঠিক করেননি। কারণ হচ্ছে আপনি যখন অনেকের দায়িত্ব নেন এবং সমাজে যখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত থাকে, আপনি সবার দায়িত্বটা শেষ করে নিজের দায়িত্ব গ্রহণ করা হচ্ছে যে কোনো মহৎ আদর্শের আপনার দাবি। তো উনি তার এই সমস্যাগুলো সমাধান করবার আগে তার আরো অনেকের সমস্যা, অনেক কোম্পানির সমস্যা, এগুলো সমাধানের দিকে যেতে পারতেন, কিন্তু এই তাড়াহুড়াটা তিনি করেছেন। আমার ধারণা যে এইটার জন্য তার সারা জীবন তাকে করে করে খাবে। উনি এখন ইতিমধ্যেই উনি বোঝান কিনা আমি জানি না, এইটা তিনি করেছেন। কিন্তু তার মূল সমস্যাই হচ্ছে তার সরকারের ঠিক রাজনৈতিক দিকদর্শন না থাকা। একটা নন পলিটিক্যাল মাইন্ডস তাদের নিয়ে সরকার গঠন করা এমন একটা সময় যখন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিত ছিল সব রাজনৈতিক ভাবে সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে রাজনীতি সচেতন, ইতিহাস সচেতন যে সংগঠনটা
হওয়া উচিত ছিল সরকার হিসেবে, সেটা হয় নাই। তারই দুর্ভোগ আমাদেরকে পোহাতে হচ্ছে। রাজনৈতিক দিগদর্শন না থাকা সরকারের ভিতরে সরকার, এই প্রসঙ্গগুলি নিয়ে আমরা আরেকটু ইলাবোরেট ভাবে আপনার কাছে আসবো, তবে কতগুলি প্রসঙ্গের খুব দ্রুত একটু অবতারণা করতে চাই, তারপর আবার আমরা ওই মধ্যে আসবো। কবির ভাই, আমরা দেখেছি যে ডেইলি স্টার প্রথম আলো আক্রান্ত হওয়ার পর বা ডেইলি স্টার প্রথম আলোর উপর আক্রমণ হওয়ার পর বলা হচ্ছে যে এখন তো আসলে মত প্রকাশের স্বাধীনতা দূরে থাক, বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। আমাদের প্রশ্ন এখানে দুইটা, ডেইলি স্টার প্রথম আলো প্রথম সংবাদ মাধ্যম কিনা যারা আক্রান্ত হলেন, এবং আমি যদি ধরে নিই যে ডেইলি স্টার এবং প্রথম আলো আক্রান্ত না হইল, ওই দিন আক্রান্ত না হইতো, কিন্তু একজন হিন্দু লোককে পুরায় মারা হইতো, খুলনায় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হইতো, তাহলে একই কথা ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজ আনাম মঈদিন বলতেন কিনা যে আমাদের আসলে মত প্রকাশ স্বাধীনতা দূরে থাক, বেঁচে থাকার স্বাধীনতাও নাই। মানে যে দুইটা পত্রিকা আমাদেরকে সবচেয়ে বেশি মানুষ পড়তেছে বলে দাবি করতেছে বা আমাদেরকে লিড করতেছে, তাদের সম্পাদকরা শুধু নিজেরা আক্রান্ত হওয়ার পরেই কি বুঝতে পারলেন যে দেশে আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই, বা এই প্রথম সংবাদ মাধ্যম আক্রান্ত হইল? এটা কিরকম? এটা একটা হচ্ছে যে তাদের উপর যে আক্রমণটা হয়েছে, তারা খুব সেই সময় বিহ্বল হয়ে পড়ছিলেন। হয়তো শব্দের প্রয়োগ, বাক্য বিন্যাসের মধ্যে তার এই যে ত্রুটি বলবো আমি, যেটা আপনি ধরেছেন, এটা তার হয়েছে। কিন্তু ধরুন, মত প্রকাশ কি তিনি বন্ধ রেখেছেন? তারপরের দিনই তো আনবাউড বলে উনি পত্রিকা বের করেছেন। অর্থাৎ ওইটা একটা দুঃখের কথা, সেই কষ্টের কথা। আর এইটাও তো সত্য নয় যে অন্য সময় অন্য না, এইটাইতে এইখানে প্রথম আগুন লাগেনি। অন্যান্য পত্র পত্রিকা, মিডিয়া প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, বন্ধ হয়েছে আওয়ামী লীগ আমলে। কিন্তু এটা কিন্তু ভুলে গেলে চলবে না, তখন মতিউর রহমান এবং মাহফুজ আনাম সহ আমরা সকলে কিন্তু সেগুলোর প্রতিবাদ করেছি, বিবৃতি দিয়েছি, এডিটোরিয়াল লিখেছি। এই যে ধরুন, এই এখন যারা এইসব কথা বলছেন যে আমরা তখন করেছি কিনা, আসলে মানুষের আপনার শর্ট মেমোরির কারণে তখন কিন্তু তারা এটা দাঁড়িয়েছেন, কিন্তু যে এইরকম ভাবে দাঁড়ান নাই। কিন্তু আর এইরকম ভাবে এই ঘটনা তো ঘটেও নাই যে একটা বিল্ডিং এর মধ্যে উপরে ভেতরের লোক রেখে চারপাশ দিয়ে আগুন লাগিয়ে দেওয়া। অর্থাৎ একেবারে সেই ইউরোপের মধ্যযুগে যেভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে আপনার পুড়িয়ে মারা হতো, সেই পুড়িয়ে মারার যে পরিকল্পনা, এইরকম করে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কারণ এরা এখনো এক ধরনের বিহ্বলতার মধ্যে আছেন। সেই দিন যদি আর 20 থেকে 25 মিনিট কিংবা আধ ঘন্টা যদি ছেলে মেয়েদেরকে উদ্ধার করা না যেত, তারা কিন্তু সেইখানে সাফোকেশনের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করতো। তো এইটা এডিটর সাহেব যেদিন এটা শোনেন, সেই দিন তার যার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে, তার ব্যাপারে তো সংবেদনশীলতা বাড়ে। সেইটার কারণে হয়তো এটা বলেছেন, কিন্তু এটা মেইন করেছেন বলে তো প্রমাণ নাই। কারণ তিনি তারপর তো শুধু প্রথম আলোর জন্য বা ডেইলি স্টারের জন্য আসেন নাই, তো গোটা সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতার জন্য বলেছেন, এবং নিজেরাও মরবার ঝুঁকি থাকলেও মত প্রকাশ বন্ধ করেন নাই। এটা নিয়েও আমরা আসলে একটু পরে ইলাবোরেট আলোচনা করতে পারবো যে আমরা সাংবাদিকরা কখন কোন নৈতিক অবস্থান নেই বা না আমাদের এজেন্ডা কায়েম করি কিনা। কিন্তু আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই, কারণ এই প্রসঙ্গগুলি বলে রাখা দরকার। অনেকগুলি প্রসঙ্গ আছে। একটা হচ্ছে যে কবির ভাই, আমরা কিন্তু গত 15 মাস ধরে, যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা 15 নাকি মানে প্রায় 1.5 বছরের মতো সময়, 15 মাস আমি কেন বলতেন, মানে আপনি জামায়াতে ইসলামীকে বা যারা ফার রাইটিস্ট আছে তাদের ক্ষেত্রে আপনার কিছু শক্ত অবস্থান আছে। ফার রাইটিস্ট বলেও আমি আসলে সংজ্ঞান করতে চাই, আমি জামাত ইসলামী বলি। আপনার কিছু শক্ত অবস্থান আছে। আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে প্রকাশ্যে মুনাফেক বলেছেন, আপনি কিছু ক্ষেত্রে তাদেরকে বলেছেন যে তারা এই কাজটা ঠিক করছে না। জামাতে ইসলামী আবার একটা বিবৃতিও দিয়েছে, সেই বিবৃতি দিয়ে বলেছে যে আপনি অসত্য কথা বলেছেন। আমার প্রশ্ন এখানে করবে দুইটা, আপনাকে শিক্ষক হিসেবে এটা আমার প্রশ্ন, যে আপনি একজন সাংবাদিক, আপনি এরকম একটা দলের বিরুদ্ধে এইরকম একটা অবস্থান আসলে আপনি নিতে পারেন কিনা, এইটা জার্নালিজমের দিক থেকে এথিক্যাল কিনা। দুই হচ্ছে, তারা যে আপনার বিরুদ্ধে অভিযোগ আনছে যে আপনি অসত্য কথা বলছেন, এইটা ঠিক কিনা, আপনি যদি আমাদের একটু বলেন। কবির ভাই। জি, ধন্যবাদ। 1 নম্বর হচ্ছে যে আমি লিখিতভাবে বছরের পর বছর বলেছি, এবং আমি বক্তৃতা করতেও বলি, সাংবাদিকতা এক ধরনের রাজনৈতিক তৎপরতা। এই জন্য রাজনৈতিক তৎপরতা যে কোনো রাজনৈতিক আদর্শ কতগুলি সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক আপনার জমির উপরে দাঁড়ায়।
ফলে আপনি যদি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করেন, সেই এরকম একটা রাজনৈতিক ব্যবস্থা কখনোই টিকে থাকবে না যতক্ষণ পর্যন্ত না সমাজের ভেতরে অধিকাংশ মানুষের মন এবং মননের মধ্যে গণতান্ত্রিক চিন্তা ভাবনার উদ্রেক করা এবং তাকে বিকশিত করবার দিকে না যায়। ফলে আমি যেহেতু এই দেশে প্রতিটা নাগরিকের সৃষ্টিশীল গণতান্ত্রিক উত্থান চাই, কারণ মানুষের অসাধারণ পোটেনশিয়াল আছে দারুণভাবে বিকশিত হবার, সেইটা নিশ্চিত করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা যেহেতু জগতে আছে, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রয়োজন পড়ে। সেইটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দায় যখন হয় অধিকাংশ মানুষের সমস্যার সমাধান প্রথমেই করা, আস্তে আস্তে গোটা সমাজের গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সমাজের বৈষম্য দূর করা, এই রাজনৈতিক, এগুলো সবই রাজনৈতিক ব্যাপার। এই রাজনৈতিক মতগুলিকে সমাজে প্রতিষ্ঠা করতে না পারলে আপনার রাজনৈতিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। ফলে এই ধরনের চিন্তার বিরুদ্ধে যারা আছে তাদের যে রাজনীতি, সেটাকে সমালোচনা করা ছাড়া আপনি একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা পরিচালনা করা যায় না। এই কারণেই রাজনৈতিক সাংবাদিকতা মানে আসলে প্রত্যেকটা সংবাদপত্রে তাকে একটা করে এডিটোরিয়াল পলিসি আছে, প্রায় সবাই যে সেই পলিসিগুলি তো আসলে রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক তো একটা তৎপরতা, একটা রাজনৈতিক তৎপরতা। সাংবাদিকতা একটা বুদ্ধিবৃত্তিক তৎপরতা, বা সেটা দুই ভাবে দেখা। একটা হচ্ছে যে মানুষকে আপনি তথ্য দিবেন, আপনি যখন তথ্য দিবেন তখন কোন অবস্থাতেই আপনি অসত্য কথা বলতে পারবেন না, এটাই সাংবাদিকতার নিয়ম থাকা উচিত। আর সেই তথ্যটা যখন আপনি বিশ্লেষণ করবেন, সেইটার প্রত্যেকেই আসলে আপন আপন রাজনৈতিক দর্শনের দিক থেকেই বিশ্লেষণ করে। আমিও তাই করি। জামায়াতের ব্যাপারে আপনি বলছেন না, যেমন আমি একটা লক্ষ্য করুন, পরিষ্কারভাবে আমার উপর সেই দিন যারা আক্রমণ করেছে সেখানে শিবিরের লোকেরা ছিল। আমাকে কিন্তু রাষ্ট্রের দিক থেকে প্রশ্ন করেছে, অনুরোধ করেছে একটা মামলা করবার। আমি কিন্তু মামলাটা করি নাই, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে নেই না, এটা আবার পার্সোনাল ইস্যু না। আপনি লক্ষ্য করুন, আমি একটা সংগঠিত শক্তির ও গণতান্ত্রিক তৎপরতার বিরুদ্ধে কথা বলবো, আমি তো অথচ লিখবো, অথচ আমি তো আশা করতে পারি না যে তারা ওইখানে গেলে আমাকে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার অসংখ্য বন্ধু শুভান অধ্যায় প্রশ্ন করেছে, আপনি একা ওখানে গেলেন কি করে? আমি আচ্ছা, বা গেলেন কেন? আরো তো ঘটনা ঘটতে পারতো, আমি এটা জেনেই গেছি। আমার মনে হয়েছে ওইখানে আমার যাওয়া কর্তব্য। এই কর্তব্য বোধের মধ্যে যদি ভুল থাকে, আপনি যদি সেইটাকে বলেন যে এটা ভুল ছিল, সেটা একটা আলাদা বিতর্ক, আমি তো আপনার সঙ্গে তর্ক করতে রাজি আছি। কিন্তু ওইখানে আমার উপর যে তারা আক্রমণ করেছে, তো সেইটা তো অত্যন্ত স্বাভাবিক। তবে এর মধ্যে দুঃখজনক যেটা হইলো, এই যে এখানে আরেকটা, এই যে জামায়াতের মুনাফিকের কথা বলছেন, তারা, আমি ওইখানে গেছি তাদের রাজনৈতিক ভাবে তাদেরকে বিরোধিতা করি, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আবার কোনো বিরোধ নাই। তারা সেই কথা বলে আমাকে আক্রমণ করবার সৎসাহস দেখাতে পারে নাই। তারা আমাকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করে তারপরে আক্রমণ করেছে। এই যে আরেকটা মুনাফিকি, তারা কিন্তু আমাকে আক্রমণ করছে কারণ আমরা এখানে একটা সেকুলার ডেমোক্রেটিক রাজনৈতিক ব্যবস্থা আমরা চাই। আর এর চাইতে যারা বড় কুতুব, সেকুলারিজমের কি কি সমস্যা আছে সেগুলি নিয়ে আলাপ করে, সেই আলোচনায় আমরা বিতর্কে অংশগ্রহণ করতে রাজি আছি। সেটা হচ্ছে একটা একাডেমিক বিতর্ক। ধরুন যে ফরাসি সমাজে যখন 1789 সালের বিপ্লবের সময় সেকুলারিজমের কথা বলা হয়েছিল, তার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। আজকে আপনি বলতে পারেন সেটা তো আপনার বাস্তবায়িত হয় নাই, তাহলে সেকুলারিজমের পুরো জিনিসটাই তো অবাস্তবায়নযোগ্য করে তুলেছে। একটা কথা হচ্ছে, মানুষ কিন্তু সংগ্রাম করে, লড়াই করে, আপাতত যেটা অবাস্তবায়নযোগ্য মনে হয়, কাজটা যদি ভালো হয়, কথাটা যদি ভালো হয়, আদর্শটা যদি ভালো হয়, সেটা কোথায় কোথায় ফেল করেছে সেই কারণে আমি ওইটার প্রপাগেট করতে পারবো, এটা হতে পারে না। যদি যেই ব্যবস্থা বলে যে একটা সমাজের মধ্যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ সবাই থাকবে, সবার সমান অধিকার থাকবে, প্রত্যেকের ধর্মীয় কর্মকাণ্ড করবার অধিকার থাকবে, এবং রাষ্ট্র সে ব্যাপার কোন একটা বিশেষ ধর্মকে, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে ইসলাম, আর ভারতের ক্ষেত্রে হতে পারে হিন্দু, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের পক্ষে রাষ্ট্রপাটকে সাজিয়ে আপনার ধর্মীয় ভাবে যারা সংখ্যালঘু তাদের উপর আপনি নিপীড়ন করবেন অথবা তার চিন্তা চেতনাকে বিকশিত হতে দিবেন না, এটা তো খারাপ কাজ।
তো সেকুলারিজম ইউরোপে ব্যর্থ হয়েছে বলে এইটার নাম আপনি আরেকটা অন্য কিছু দিতে পারেন, সেটার জন্য আমি লড়াই করব, এটাই স্বাভাবিক। অসম্ভবের জন্য মানুষ লড়াই করে, আমাদেরও তাই কাজ। আর এখানে দ্বিতীয় পার্টের উত্তর হচ্ছে যে তারা আমাকে বলেছেন যে আমি 3টা অভিযোগ এনেছি তাদের ব্যাপারে। এক হচ্ছে তারা ঐতিহাসিকভাবে তারা মুনাফিকি করে, কারণ মুখে বলে একটা, কাজ করে আরেকটা বলেছি তারা ধর্মকে দারুণভাবে ব্যবহার করছে, হ্যাঁ, যেটা ইসলামকে ইসলামের যে অন্তর্গত শক্তি, ইসলামের মধ্যে যে গণতন্ত্র পরায়ণতার যেটুকু অংশই থাকুক, সবচেয়ে বড় কথা ইসলাম ধর্মের বিকশিত হয়েছে জনস্বার্থের প্রতি আর বিশ্বস্ত থেকে। অধিকাংশ নিপীড়িত মানুষের কথাই আছে যে জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াই করে ইসলাম বিকশিত হয়েছে। তো এখন জামাত ইসলাম আর ইসলাম এক কিনা আমি বরাবর ব্যাখ্যা করি এটা এক নয়। এটা আমি আমার ব্যাখ্যা দিবার আগে বলে রাখি, এই দেশের অসংখ্য আলেম আছেন যারা জামাত ইসলামকে হাত থেকে ইসলামকে রক্ষা করবার কথা বলে। তো আমার মতন একটা ছোট্ট প্রশ্ন যদি করে রাখি, যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার তো মোটামুটি ভাবে সবাই করে, মোটামুটি না মানে অ্যাবসলিউটলি ধর্মরে ব্যবহার করেই বাংলাদেশের রাজনীতিটা চলে একদম। এবং যারাই করে সেটার বিরুদ্ধে আমরা, কারণ আর কিন্তু জামাত ইসলামী নামটা কি করেছে, ইসলামকে কিভাবে ব্যবহার করে, এই তিনটা। আর আরেকটা অভিযোগ আমি করেছি, 3 নাম্বারটা হচ্ছে যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিবার চেষ্টা করছে। আচ্ছা, এখন আমি আপনাকে একটা করে উত্তর দিচ্ছি, হ্যাঁ, এবং আমাকে বলেছে আমি মিথ্যাচার করেছি। এই যে তারা মিথ্যাচার করেছে তার প্রমাণ কি হিসাবে তারা বলেছে যে তারা ধর্মকে নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করছে না। অথচ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, আমাদের যে রিপোর্টস আছে, হ্যাঁ, সেগুলিতে বিভিন্ন জায়গায় তারা বলে বেড়াচ্ছে যে বেহেশত দোজখের সঙ্গে জামায়াতকে ভোট দেওয়ার সম্পর্ক আছে। এটা জামায়াতের যে এইখানে মজাটা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা আবার বলতেছে ওইটা তার নিজস্ব মত। আচ্ছা, এটা বলছি, আমি আসছি সেই জায়গায়, আরেকটা মুনাফিকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জামাতের প্রার্থীর পক্ষে যারা কাজ করছে তাদের অনেকের বক্তব্য আপনি এখন সার্চ দিলে পাবেন। এআই দিয়ে কিছু হয়েছে, হ্যাঁ, সেটা সত্য, অনেকে বাড়িয়ে বলেছে, কিন্তু সত্য যেগুলো আছে পরীক্ষায় পাবেন। তার মধ্যে প্রতিদিন আপনি দেখতে পাবেন যে তারা তার এই ভোটটাকে বেশ ইসলামের সঙ্গে লাগিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করুন, ঠিক এই কাজটাই পাকিস্তান আমলে মুসলিম লীগ এবং সামরিক শাসকরা বাংলাদেশের মানুষের যখন স্বায়ত্তশাসন আন্দোলন করত, তার অধিকারের জন্য আন্দোলন করত, সেইটাকেই তারা ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে, পাকিস্তান বিরোধী আন্দোলন মানে হচ্ছে ইসলাম বিরোধী আন্দোলন হিসেবে আমাদের এইখানকার আন্দোলন সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এই কারণেই কিন্তু মানুষের যেমন একটা রাষ্ট্রের যখন বিরাট আপনার রাজনৈতিক ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে যখন সংবিধান তৈরি করে, সেই সংবিধান সেগুলো আমাদের মতো করে হয় নাই, এবং যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয় নাই। সেটা আরেক বিতর্ক, আরেকদিন আমরা আগে করেওছি আমরা। কিন্তু এই পার্টিকুলার পার্টটা দেখুন, 23 বছর ধরে যখন একটা রাজনৈতিক গোষ্ঠী, একটা জনগোষ্ঠী দেখেছে যে ধর্মের নামে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তারা পাকিস্তানি শাসক শ্রেণী আপনার নষ্ট করতে চেয়েছে, সেই কারণেই সেকুলার রাজনীতির কথা বলা হচ্ছিল, যাতে আর কেউ ধর্মের নামে আপনার এই রাজনীতিটা করতে না পারে। তো এখন আপনি কথা ঠিক বলেছেন, প্রত্যেকেই, এই আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ধর্মকে রাজনীতিতে ব্যবহার করেছে, কিন্তু সেইটা দিয়ে ধর্মের ক্ষতি হওয়া ছাড়া, হ্যাঁ, আপনার গণতান্ত্রিক রাজনীতির বিকাশের অন্তরায় হওয়া ছাড়া আর কোনো কাজ হয় নাই। দ্বিতীয়ত, জামাত যেটা করেছে, জামাতে ইসলাম এবং ইসলামকে তারা একাকার করে উপস্থাপন করছে, এইটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের জন্য এবং ইসলামের জন্য। ইসলাম তো আমি বলছি যে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই হওয়ার কথা। আপনি বলুন, 1971 সালে এই দেশে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে, এই জালেম কারা ছিল? পাকিস্তানিরা ছিল। সেই পাকিস্তানি শাসক সেনাবাহিনী ছিল, জামাত ইসলামী তাদের পক্ষে অবলম্বন করেছিল। এটা জালেমের পক্ষে দাঁড়ালো, নাকি জালেম যাদের উপর আপনার নিপীড়ন শুরু করলো, যেই নিরস্ত্র মানুষের উপর হত্যা, অগ্নিকাণ্ড, রেপ, সেই
তাদের পক্ষে অবলম্বন করলো। তো এই কাজ করে তারা ইসলামের শক্তি নিজেকে কিভাবে নিজেদেরকে প্রচার করতে পারে এবং সে ইসলামের পক্ষে যায় কি করে, কিংবা ধরুন এই যে এখনো যে অভিযোগগুলি আপনি লক্ষ্য করুন, তো যে তারা তো মিথ্যাচার করে এবং আপনি বলছেন যে তারা বলে যে ওইটা আমাদের তার ব্যক্তিগত মত। তো ব্যক্তিগত মত এইটাই সংখ্যা যদি তার কর্মীদের অধিকাংশ হয়, তাহলে তো হয় ওই কর্মীরা জামাত ইসলাম করে না, অথবা তিনি তারা এদের প্রতিনিধি নন, সেটা পরিষ্কার করতে কাউকে তো বহিষ্কার করতে আমরা শুনি নাই। হ্যাঁ, কিংবা তাদের বিরুদ্ধে তো কোনো মামলা রুজু করবার কথা শুনি নাই, যে তাদের যে রাজনৈতিক মত সেইটা অন্য কথা বলে তাদেরকে কলঙ্কিত করছে সমাজে, তাদের বিরুদ্ধে ভুলভাবে উপস্থাপন করছে, এইটা তো ঘটে নাই। ফলে এই কেবলমাত্র আমাকে একটা গালি দিবার জন্যই তারা এই গালিটা দিচ্ছে। নির্বাচনের ব্যাপারে ব্যাপারটা আমি মনে করি এটা আমার কাছে তথ্য যেমন আছে, বিশ্লেষণও আছে। তারা একটা হাইপ তুলবার চেষ্টা করেছিল, যা জানোবা যে এখনো করছে, যে আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, বিএনপিকে আমরা দেখেছেন। আসলেই তো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক ব্যাপারেই বিশ্বাসঘাতকতা করেছে। তারা নানান ভাবে এক ধরনের কথা দিয়েছে, নির্বাচনের ম্যানিফেস্টোতে গিয়ে কাজ করেছে অন্যরকম। এই অভিযোগ তো আমাদের প্রত্যেকেরই আছে। যে কোনো আপনার ইনফর্মড, চিন্তাশীল, ইতিহাসবোধ সম্পন্ন মানুষ এইটা বলবে। তো এইটার আমরা এটার বিকল্প চাই। এই বিকল্প তো আমরা তাদের চাইতে পশ্চাৎপদ কোন শক্তির উত্থানকে চাই না। তারা বলছে তাদেরকে পরীক্ষা করতে হবে, তো তাদেরকে পরীক্ষা তো করা হয়েছে। তারা 1971 সালে সবচেয়ে ইতিহাসে বড় পরীক্ষা দিয়েছে। এই দেশের মানুষ যখন সবচেয়ে বিপদের মধ্যে ছিল, সেই বিপদের মধ্যে তারা বিপদাপন্ন মানুষের বিরুদ্ধে ছিল। সেই 71 সালে আবার আপনার এই মালেক মন্ত্রিসভায় তাদের মন্ত্রীও ছিল এই তৎকালীন পাকিস্তান। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তার আগে আমি একজন দর্শকের মতামত আপনাকে একটু পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দর্শকরা কি ধরনের মতামত করতেছেন। উনার নাম আমি পড়তে পারতেছি না, মানে মুশারিয়া 188। উনি বলতেছেন যে খালিদ ভাই অনেস্টির সাথে বলেন তো, আপনি কখনো আমার দেশ সংগ্রাম, ওয়ান, ইসলামী টিভি ইত্যাদি বন্ধ হওয়ার পর আপনি কোনো স্পেশাল টক শোর আয়োজন করেছিলেন কিনা, সেই সবের মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন কিনা, আপনি কি দ্বিচারী নন? ভাই আপনার জানার জন্য আমি বলতেছি যে আমি করছিলাম অসংখ্য টক শোতে, এগুলো নিয়ে আমি প্রশ্ন করছি। সেই সময় এটা 5টা করে টক শো করতাম দিনে, সপ্তাহে 5টা করে টক শো করতাম সপ্তাহে, এবং এডিটর স্পিক বলে অসংখ্য প্রশ্ন করেছি। এমনকি নুরুল কবির ভাই আমাদের সঙ্গে আসেন, নুরুল কবির ভাই আমাদের অনুষ্ঠানে এসেও এইগুলির কথা অসংখ্যবার বলছেন। আপনারা যদি দেখা থাকেন, দেখার যদি কোনো উপায় থাকে তাহলে দেখবেন। কিন্তু কবি আমার একটা প্রশ্ন আছে, আপনি আপনার উপরে যে আপনার সঙ্গে এই ভদ্রলোককে আমি আরেকটু মনে করে দিতে চাই, একটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে জনারা বোধহয় ভুলে গেছেন, আমরা 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার চেয়েছে, এখনো চাই। একই সঙ্গে তাদের ভুলে যাওয়া উচিত না, তাদের ব্যাপারে আইনটা যাতে স্বচ্ছভাবে প্রয়োগ হয়, আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সেইটা বলতে গিয়ে আমাকে আদালতে যেতে হচ্ছে। আমার বিরুদ্ধে আদালত অপমাননার হচ্ছে অভিযোগ এসছে, আমাকে ভর্ৎসনা করা হয়েছে। কিন্তু তখনও কিন্তু তাদের ব্যাপারে বিচারটা যাতে অস্বচ্ছ না হয়, স্বচ্ছ এবং সঠিকভাবে হয়, তার জন্য কিন্তু যখন কেউ ছিল না, তাদের যখন বড় বড় এইখানে সমাবেশ হচ্ছে শাহবাগে, হ্যাঁ, তখনও কিন্তু আমি আবার তাদের অধিকারের জন্য লড়াই করেছি। তাদের আরেকটা মুনাফিকি হচ্ছে, হ্যাঁ, আমাদেরকে যেভাবে তারা চিত্রিত করতে চায়, হ্যাঁ, আমরা তাদের অধিকার রাখবার জন্য, আমি তো এটা ব্যক্তিগতভাবে নেই না, আমি বলছি তারা তাদের রাজনীতি করুন, কিন্তু সেই রাজনীতির ভুল ভ্রান্তি এবং স্বার্থ বিরোধী কোথায় সেটা আমাদেরকে বলতে দিতে হবে। তারা যেভাবে করছে, তারা বাক স্বাধীনতা বলতে তাদের স্বাধীনতাকে বোঝায়, আমরা বাক স্বাধীনতা বলতে আমার রাজনৈতিক প্রতিপক্ষের বাক স্বাধীনতাকেও বুঝি। আমার মনে আছে যে আমি একটু খালি আবার যুক্ত করি যে 2024 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনের সময় আমি বেশ কয়েকটা বড় বড় মানুষের সাথে ইন্টারভিউ করছিলাম, এর মধ্যে নুরুল কবির ভাইও একজন। আপনারা সেই ইন্টারভিউটা এখনো ডিজিটাল ফুটপ্রিন্টে তো সবকিছুই রয়ে যায়, ডয়েচে ওয়েলে থেকে সেই ইন্টারভিউ নেওয়াতে কবির ভাই কিন্তু এই জামাতে ইসলামীর রাজনীতি করার অধিকার এবং অন্যান্য ডানপন্থী জায়গা থেকে রাজনীতি করার অধিকার সম্পর্কে সবচেয়ে সচকিত এবং উচ্চকিত ছিলেন আওয়ামী লীগের আমলে। এই 2024-এর ইলেকশনে আমার ঠিক ডেট মনে পড়তেছে না, এটা জানুয়ারির 2 বা 3 তারিখের মধ্যে হবে। আমি কবির ভাইকে ইন্টারভিউ করছিলাম। কিন্তু কবির আমার একটা প্রশ্ন আছে আপনার বক্তব্যের ক্ষেত্রে। আপনি বলছেন আপনাকে যারা আক্রমণ করছে, যে প্রথম আলো ডেইলি স্টারে, আপনি তাদেরকে বলছেন যে তারা শিবিরের লোক। আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সেইটাও আপনি কোনো প্রেজুডিস থেকে বলতেছেন কিনা? আপনি যেহেতু এখন জামাত শিবিরের উপর ক্ষিপ্ত হয়ে আছেন, আপনার যাকে পছন্দ হচ্ছে না তাকে আপনি শিবির বা বলতেছেন কিনা? আমাদের দর্শকরাও জানতে চাইতেছেন আপনি তাদেরকে চিনলেন কি করে যে তারা শিবিরের লোক? একদম ক্ষিপ্ত হয়ে, প্রথম কথা আমি ক্ষিপ্ত হয়ে নাই,
একদম না। আমি এটাকে আদর্শগত লড়াই হিসেবে দেখি, এবং কোন ব্যক্তির ব্যাপারে কোন ক্ষিপ্ত হওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আমি তো বললাম স্বভাবের মধ্যেই নাই, তাহলে তো আমি একটা মামলা করতে যেতাম। আচ্ছা, ইতিমধ্যেই যারা গ্রেফতার হয়েছে, সেই দিনকার যেখানে ওইখান থেকে স্পট থেকে যারা আপনার ছবি তুলেছে এবং ভিডিও করেছে, ওইখানে যারা উপস্থিত ছিল তাদের দু একজন গ্রেফতার হয়েছে। তাদের ফেসবুক পোস্টে তাদের পরিচয় আছে, নিজেরাই দিয়েছেন। তাদের মধ্যেই শিবিরের কর্মীরা, একাধিক কর্মীর নাম আছে, যেটার সঙ্গে তারা নিজেরাই শিবির বলেন। সুতরাং আমি মোটেও না জেনে ভিত্তিহীন ভাবে রাগ থেকে, ক্ষোভ থেকে কোনো অভিযোগ করি না। আমি এটা এইভাবে এটা বলবো কিনা আমি জানি না। ওকে, সারা জীবনে আমার সবচেয়ে প্রিয় দুইটা ব্যক্তিগত পর্যায়ে দুইটা মানুষ ছাড়া কারোর বিরুদ্ধে আমি কোনো ব্যক্তিগতভাবে রাগ করি নাই। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে যে, আরে ওই অভিযোগটা ছোট্ট করে আমি উত্তর দিয়ে দিচ্ছি, যে তারা নির্বাচন পেছাতে চান কি চান না, এটা তারা বলছেন আমাকে অসত্যবাদী বলে, যে তারাই ফেব্রুয়ারি মাসে প্রথম নির্বাচনের কথা বলেছিল। কথা সত্য, এই পর্যন্ত সত্য। এই যে, কিন্তু তার যে মুনাফিকি স্বভাব, বলবে একরকম, কিন্তু ওই পাশাপাশি সময়গুলিতে তাদেরই বক্তৃতা বিবৃতি, যার ধরেন তাদের এখন এই মুহূর্তের রাজনৈতিক প্রতিপক্ষ তার পুরনো বন্ধু বিএনপি সংস্কার বাদ দিয়ে কেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, এইরকম অসংখ্যবার তারা এগুলো বলেছে। যত বছর লাগে সংস্কারটা শেষ করা উচিত, এগুলো তাদেরই বক্তব্য। তারা নিজেদের ফাইল খুঁজলেই তারা পাবেন। ওইটা যখন ফেব্রুয়ারিতে যেমন চেয়েছে, আবার আর ডিসেম্বরে অন্যরা চেয়েছে বলে আপনার তাদেরকে গালাগালও দিয়েছে। তো দুই নম্বর হচ্ছে, তারা আসলে কেন পেছাতে চায়। একটা হলো তথ্য আর একটা বিশ্লেষণ। আপনি লক্ষ্য করুন যে হাইপ তুলেছিল তারা বুঝি বা ক্ষমতায় চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এই যে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে না, এরা যখন ওই টেম্পু আর বাজার দখল করতে যায়, বিএনপির থেকে জামাত কিছু কিছু ব্যাপারে অনেক স্মার্ট পার্টি, পলিটিক্যাল পার্টি হিসেবে তারা তখন রাষ্ট্রের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলিতে তাদের লোক বসিয়েছে, আর চাঁদাবাজিও করেছে। সেগুলো অনেক ভীষণ স্মার্টলি সেটা তারা করেছে। সেগুলোর দরকার হলে আমরা, এটাও যদি মিথ্যা কথা হয়, সেই দাবি করলে সেই প্রমাণ আমরা তুলে ধরবো সময় মতন। প্রশ্নটা হচ্ছে যে, তারা বুঝতে পেরেছে এখন কয়েক মাস গেছে পরে, যে বাংলাদেশ এখনো পর্যন্ত বাংলাদেশের অপরাপর যাবতীয় রাজনৈতিক দল, সংগঠন ইত্যাদির নানা ধরনের অন্তর্গত দুর্বলতা থাকা সত্ত্বেও বাংলাদেশের গোটা সমাজ, 18 কোটি মানুষের বৃহদাংশ এখনো পর্যন্ত জামাতের মতন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে প্রস্তুত নয়। অর্থাৎ তারা ক্ষমতায় যেতে পারবে না। তাহলে কি করতে হবে তাকে? এই মুহূর্তে যেহেতু ডানপন্থী, তাদের প্রতি সহানুভূতিশীল ইউনূস সরকারের মধ্যে মন্ত্রী আছে, প্রশাসনের মধ্যে তাদের লোক আছে, ডিফ্যাক্টো ভাবে ক্ষমতায় থেকে আরো সুবিধা নেওয়া, তাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে নানানভাবে আরো দমন করার জন্য যতটা সময় পায় তার জন্য ততটাই ভালো। ফলে সে প্রলম্বিত করতে চায়। এইটা খুব পরিষ্কার তথ্য হিসেবে আমি তো সাংবাদিক, তো আমি তো অ্যাপ্রেন্টিস রিপোর্টার থেকে সম্পাদক হয়েছি। ফলে আমাদের তো রিপোর্টারের সোর্স গুলি তো বন্ধ হয়ে যায় নাই। ফলে নানান জায়গায় সেই তথ্য হিসেবেও আমরা, এটা সরকার নিজেও জানে, সরকারের লোকেরা, সরকারের মধ্যে লোকেরা আমাকে জানিয়েছে যে তাদের কাজকর্ম, তাদের তৎপরতা, এগুলোর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা পথ করতে চায়। কেন পিছাতে চায়? তার কারণ হচ্ছে তারা জানে ক্ষমতায় যেতে পারবে না। ফলে যতদিন পর্যন্ত তারা এটা সুবিধাটা নিতে পারে সেটা তারা চায়। আর অন্য অপরাপর দলগুলির থেকে, এটা আমি জামাতের প্রশংসা করছি, তাদের তাড়াহুড়া কম। জামাতের তারা 50 বছর ধরে একটা বিপ্রতি পরিবেশের মধ্যে তারা কাজ করেছে। আবার সে খেয়াল করুন, থেকে গণ আন্দোলনের সঙ্গে অন্য পার্টিগুলির মত, অনেক বিশেষত আওয়ামী লীগের মতন, এরাই কিন্তু বিশ্বাসঘাতকতা করে তাদের পরিসরগুলো গেছে। 86 সালে তারা নির্বাচনে গেছে, 1986 সালে, যখন এদেশের ছাত্রী জনতা সেই নির্বাচনের বিপক্ষে ছিল। খেয়াল করুন, তারা তাদের সুবিধার বাইরে আপনার কখনই কাজ করার এই ব্যাপারে তারা স্মার্ট আছে। সেই স্মার্টনেস এর জন্য শেষ পর্যন্ত তারা লাভবান হবে কি ক্ষতিগ্রস্ত হবে সেটা ইতিহাস নির্ধারণ করবে। সুতরাং আমাকে যে বললো তারা আমি মিথ্যাচার করলাম, এর সবটাই তো সত্যি। আপনার কথা সত্যি ধরে নিয়ে করবে। আমি আপনাকে একদম
এই প্রশ্নটা করতে চাই যে ধরেন জামাত ক্ষমতায় যেতে পারবে না, এটা আপনি যেমন জানেন, ধরা যাক এটা যদি সত্য হয়, জামাতও জানে, এবং জামাত যে বারবার ক্ষমতা পিছাতে চাইতেছে, নির্বাচন পিছাতে চাইতেছে, সেটাও একটা কারণ। আপনি তো যুক্তি বুদ্ধি দিয়েই আপনি এটা বিবেচনা করলেন। তাইলে এটা জামাতের জন্য সবচেয়ে ভালো হইতো না বিএনপির সাথে তার পুরনো বন্ধুত্বটাকে একটু জাগিয়ে তুলে আবারও, এবং আপনি তার প্রশ্ন করলেন যে তার তাড়াহুড়া নাই, বিএনপির সাথে পুরনো বন্ধুত্বটাকে জাগিয়ে তুলে বিএনপির সহযোগী শক্তি হিসেবে থেকে থেকে আরো শক্তি সঞ্চয় করা এবং ক্ষমতার কাঠামোতে অংশ নিয়ে আর নিজেদেরকে আরো শক্তিশালী করা, যেমনটা তারা 2001 সালে করছিল, এটা তাদের জন্য ঠিক কাজ হইতো না? আমার এই প্রশ্নটা আমি এই কারণে করতেছি, কারণ আমি দেখতে পাইতেছি যে প্রথম আলো ডেলিশনের কথা আবার আসি, আমি জীবনে এরকম দেখি নাই যে বিএনপির আয়োজিত সভায় বা কোনো দলের আয়োজিত সভায়, মানে বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফিরবেন, সেই সভার মধ্যে অংশগ্রহণ করে সম্পাদকরা কেন তারেক রহমানের আরো আগে আসা উচিত ছিল, তারেক রহমান আসলে দেশের কি হয়ে যাবে, এগুলি বলতে শুরু করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। তো জামাতও তো এটা দেখা, জামাতেরও তো একই কাজ করা উচিত ছিল, তাই না? আচ্ছা দেখুন, এটা 2-3 ধরনের উত্তর আছে, তবে একটা কথা বলে রাখি, আপনি কিন্তু গড়ে বলেছেন সম্পাদক ওখানে গেছে, আমি কিন্তু ওখানে যাই না। আমার সেটা প্রশ্ন আছে, লেজ আছে যে আপনি জান নাই কেন, আপনাকে কি দাওয়াত দেয় নাই, নিমন্ত্রণ দেওয়া হয় নাই? না, আপনি ভদ্রতার সঙ্গে দাওয়াত দিয়েছে, সেটা আপনাকে আমি বলছি। আচ্ছা, জামাতের কি করা উচিত ছিল আপনি প্রশ্ন করেছেন, এটা আসলে জামাতেই ভালো বুঝবে। না, জামাতের যে দলের শেডো, মানে বিএনপির পিছনে পিছনে থাইকে জাতীয় পার্টি যেমন নিজেদের আখের গুছায় নিয়েছিল, জামাতের মতো করে এটা করতে পারতো কিনা, যেহেতু যারা জানে যে তারা নির্বাচনে জিতবে না? আচ্ছা, জামাতের কিন্তু তার জন্মের পর থেকে এখন এই পর্যন্ত ইতিহাসের বড় বড় বাকগলিতে বড় বড় ভুল করবার রেকর্ড আছে। ওকে, আপনি লক্ষ্য করুন, বাংলাদেশে এই এলাকার মানুষ, বিশেষত পূর্ব বাংলার কৃষকরা যখন পাকিস্তানের জন্য আন্দোলন করে, পাকিস্তানের দাবি যখন সবচেয়ে জনগণের দাবি, পপুলার দাবি, জনপ্রিয় দাবি, জামাত ইসলামী তখন পাকিস্তানের বিরুদ্ধে ছিল। পাকিস্তান সৃষ্টি হওয়াটাকে জামায়াতের নেতা, তৎকালীন নেতা আপনার মৌলানা মওদুদি, এইটা পাকিস্তানের একটা বাজে বস্তু হিসেবে আপনার তৈরি হচ্ছে, এবং জিন্নাহকে গালাগাল দিতেন। দেখুন, অথচ জনগণ ছিল পাকিস্তানের পক্ষে। আবার সেই পাকিস্তান যখন এই দেশের এই অঞ্চলের মানুষই সেখান থেকে মুক্তির জন্য নিজেদের রাষ্ট্র তৈরি করবার জন্য স্বাধীনতার যুদ্ধ করে 71 সালে, আবারও সে একটা আপনার জনস্বার্থ বিরোধী, জনগণের বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে। এই যে আপনার 1986 সালের নির্বাচন, তারপর স্বাধীন বাংলাদেশে 86 যেমন আওয়ামী লীগের নেতারা এখনো বোঝে কিনা যে 90 সালে তারা যে নির্বাচনে জিতে নাই, তার একটা প্রধান কারণ রাস্তায় এক সন্ধ্যার সময় বলেছে আগামীকাল যারা জাতীয় বিমান, এই কথা বলে পরের দিনে নির্বাচনে চলে গেছে। ওই কথাগুলো 90 সালের ইলেকশন পর্যন্ত এই দেশের মানুষ মনে রেখেছিল, তারা পরাপর অন্যান্য কথা বাদ দিল। জামাত ইসলামও সেই রাস্তার জনগণের লড়াই বাদ দিয়ে ওখানে গেছে। এই যে এখনো এইবার এই যে একটা বিরাট ট্রানজিশনের সময়ে তার কিন্তু পুরনো অপরাধগুলিকে ধুয়ে মুছে মানুষের সঙ্গে মানবিক আচরণ করে, গণতান্ত্রিক আচরণ করে তার কিন্তু তার নিজের গা থেকে কিছুটা ময়লা দূর করবার চেষ্টা করতে পারতো। কিন্তু যে জামাতের ঐতিহাসিকভাবে ভুল করবার একটা প্রবণতা আছে। ইতিমধ্যেই জামাত শিবির বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস তৈরি করেছে, ইতিমধ্যেই যে সমস্ত অসত্য কথা তারা মানুষকে বলে চলেছে, ইতিমধ্যেই ধর্মকে যারা উৎকটভাবে ব্যবহার করছে, এগুলির মধ্য দিয়েই আপনি বরং তার ব্যাপারে মানুষ ওই যে আওয়ামী লীগ বিএনপির বদলে তাকে পরীক্ষা করবে কিনা, ইতিমধ্যেই সে ভর্তি পরীক্ষা দিয়ে ফেলছে। এই পরীক্ষার মধ্য দিয়ে মানুষ বুঝতে শুরু করেছে যে ক্ষমতায় যাবার আগেই যদি তাদের এই অবস্থা হয়, তাহলে ক্ষমতার যদি রাষ্ট্র ক্ষমতা হাতে বলে তারা কি করতে পারে। জামাত আবার ভুল করলো, এই ভুল তারা ক্রমাগত করেই চলবে। আমি আরেকটা প্রসঙ্গ এখানে আনছিলাম, এটাও যদি একটু ছোট করে, বিএনপির কথা বলছেন, হ্যাঁ, তারেক সাহেবের আগমন নিয়ে সম্পাদক সাহেবরা, জি এটা একটু যদি বলতেন। ছোট্ট রেসপন্স আমি আসবো এটিতে। আপনার বিএনপি সঙ্গে তার বন্ধুত্বটা ঠিক বা আরো অগ্রসর হলো না কেন? দুটো কারণ। একটা হচ্ছে জামায়াত যেহেতু নিজেদের ব্যাপারে অতি কনফিডেন্ট হয়ে গেছিল, নিজেরাই পারবে বলে তাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছিল, সেটা যেমন ব্যাপার।
তেমনি আপনার তার আবার পাশাপাশি তাদের সঙ্গে তারা যে এক ধরনের অ্যালায়েন্সে যেতে চায় না, এটা কিন্তু সত্য নয়। প্রথম দিকে তাদের কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টস এর প্রস্তাব, হ্যাঁ, জামাত এটা প্রকাশ্যে স্বীকার করে না, বাট আমি তথ্য হিসাবে জানি এই প্রস্তাব নিয়ে দুই পক্ষ আলাপ করেছে, এটার মধ্যে সমঝোতা হয় নাই। এটা হলো এক, চেষ্টা তারা করেছে। দুই, এবং সেটা লক্ষণ আমরা দেখতে পাই যে BNP জামাতের আমির এবং নায়েবে আমির লন্ডনে গিয়ে দেখা করে এসেছেন তারেক সাহেবের সঙ্গে, সেটাও আমরা দেখছি ওই সময়ের মধ্যে হয়তো এই তথ্য এসছে। হ্যাঁ, জি, আচ্ছা, এটা যেমন একটা, তো এই জামাত যেমন এই নানান অপরাধ করেছে, অথচ অপরাধগুলির জন্য সে ক্ষমা চায় না, বরং সেগুলোকে নানানভাবে প্রলেপ দিয়ে আপনার ওইখান থেকে উদ্ধার পেতে চায়। বিএনপির কাছেও কিন্তু আমাদের সবার দাবি করা উচিত, আমি করেছি, যে এই যে জামায়াত যে তারই আশ্রয় প্রশ্রয়ে, তখন আওয়ামী লীগের কিন্তু দীর্ঘতর সময় প্রায় 26-27 বছর তাকে যে প্রশ্রয় দিয়ে তাকে যে বিকশিত করবার প্রত্যক্ষ না হলেও অপ্রত্যক্ষ ভাবে পরোক্ষ অবদান রেখেছে, এখন তাকে গালাগাল দেয়, তার ওই অতীত অন্যায় কিংবা ভুল তারা যেভাবে বলুক, সেইটার জন্য কিন্তু তার ক্ষমা চাওয়া উচিত। জামাতের শক্তি বৃদ্ধিত হয়ে